আসসালামু আলাইকুম সুপ্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, বিশেষ করে যারা সামনে এইচএসসি পরীক্ষার্থী, আলিম পরীক্ষার্থী, তোমাদের জন্য নিয়ে আসলাম সি প্রোগ্রামিংয়ের উপর আর একটি নতুন ক্লাস। গত ক্লাসে সি প্রোগ্রামিংয়ের বেসিক বিষয়গুলো আমি বোঝানোর চেষ্টা করেছি। যারা ওই ক্লাসটি দেখো নাই তারা অবশ্যই এই ক্লাসটি আগে দেখে নিবে, তারপর আমার এই ক্লাসটি করবে। তো আজকে আমাদের এখানে আমরা সলভ করব হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের কিভাবে অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি প্রোগ্রামিং করতে হয়। প্রথমেই আমরা হচ্ছে ফ্লোচার্ট করব, যদিও অ্যালগরিদম আগে করতে হয়, কারণ হচ্ছে আমরা জানি অ্যালগরিদম হচ্ছে প্রোগ্রামের পরিকল্পনা লিখিত আকারে ধাপে ধাপে প্রকাশ। সেই লিখিত আকারে যে ধাপে ধাপে প্রকাশটা, সেটাকে যদি আমরা চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলি, সেটা হচ্ছে কি ফ্লোচার্ট। তো আমরা আগে ফ্লোচার্টটা করব, কারণ এই ধরনের যে সি প্রোগ্রামিংগুলা সূত্রের সাহায্যে, সেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে ফ্লোচার্ট দেখে দেখে সরাসরি কি করে যায়, এই সি প্রোগ্রামিংয়ের এই অ্যালগরিদমটা সরাসরি লিখে দেওয়া যায়। এই জন্য আমরা আগে ফ্লোচার্ট করব। ফ্লোচার্ট আমরা জানি যে কোনো কাজের প্রথম শুরু করতে হয়, আর শুরু করার জন্য আমাদের এই ডিম্ব আকৃতির এই প্রতীক স্টার্ট, এটা হচ্ছে শুরু প্রতীক, শুরু এবং শেষ এই প্রতীক দ্বারা বোঝানো হয়। তো শুরু করার পর আমার কি, যে কাজটা আমরা সমাধান করব, ওই কাজটা করার জন্য কি কি জিনিস আমার লাগবে সেইটা আমাকে দিতে হবে, অর্থাৎ কি কি জিনিস আমাকে ইনপুট নিতে হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের এটার আমাদের সূত্র জানা থাকা লাগবে। আমরা জানি এই এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। একদম ইজি, লেন্থ অ্যান্ড ওয়েট, অর্থাৎ লেন্থ এবং ওয়েট গুণ করলে কি হয়, ক্ষেত্রফল বের হয়। তাহলে আমরা এল গুণন ডাব্লিউ দিতে পারি। তাহলে এটা হচ্ছে সূত্র, মুখস্থ থাকা লাগবে। এই ধরনের যে ক্ষেত্রফল নির্ণয়গুলা, প্রত্যেকটা সূত্র আমাদের মুখস্থ থাকতে হবে। যাই হোক, আমরা এখানে শুরু করলাম। এরপর হচ্ছে ইনপুট নিব, কি কি ইনপুট আমার লাগবে, এইটা সমাধান করার জন্য আমাদের কি কি বিষয় লাগবে। ইনপুট নেওয়ার জন্য আমরা জানি কোন প্রতীক, সামান্তরিক প্রতীক। ইনপুট নেওয়ার জন্য ব্যবহার হবে হচ্ছে সামান্তরিক প্রতীক। ইনপুট কি এল লাগবে, যা যা লাগবে সেগুলা, আর লাগবে হচ্ছে ডাব্লিউ। ঠিক আছে, এই দুইটা হচ্ছে আমার ইনপুট লাগবে। ইনপুট নেওয়া শেষ, তারপর হচ্ছে আমি প্রয়োগ করব। এই ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে সূত্রের প্রয়োগ যেটা, এটা হচ্ছে মূল কাজ। তাহলে আমরা জানি মূল কাজটা হয় কোন প্রতীকের মধ্যে, প্রক্রিয়াকরণ বা প্রসেসিং প্রতীকের মধ্যে। এই প্রক্রিয়াকরণ প্রসেসিং প্রতীক হচ্ছে আয়তক্ষেত্র প্রতীক। ঠিক আছে, এটার মধ্যে হচ্ছে মূল কাজ হবে। যেমন এখানে সূত্রের প্রয়োগটা হচ্ছে মূল কাজ, এরিয়া সমান লেন্থ গুণন কি ওয়েট। ঠিক আছে, সূত্র প্রয়োগ করা শেষ। যদি সূত্র প্রয়োগ করা শেষ হয়ে যায়, তাহলে আমার কি হবে, আমাদের ফলাফল চলে আসবে। আর ফলাফলটা আমাদের কি করতে হবে, প্রিন্ট করতে হবে বা প্রদর্শন করতে হবে। আমরা জানি ইনপুট এবং আউটপুট দুইটার জন্যই হচ্ছে কোন প্রতীক, এই সামান্তরিক প্রতীকটা ব্যবহার হয়ে থাকে। তাহলে আমরা আউটপুট এবং ইনপুট, তাহলে আমরা প্রিন্ট বা প্রদর্শন করব। প্রিন্ট কি এরিয়া, এরপর হচ্ছে আমরা এটা ইন্ট করে দেব। যে প্রতীক দ্বারা শুরু হবে সেই প্রতীক দ্বারা কি হবে, শেষ হবে। যেটা দিয়ে ইনপুট হবে সেটা দিয়ে আউটপুট হবে। মাঝখানে হচ্ছে যেটার মধ্যে মূল কাজ হবে, সেটা হচ্ছে প্রক্রিয়াকরণ প্রতীক বা প্রসেসিং এর মধ্যে। খেয়াল করতে হবে, এখানে আমরা যে ফ্লোচার্টগুলো শিখেছি, কোন ফ্লোচার্টটা কি জন্য ব্যবহার হয় সেটা আমাদের মুখস্থ রাখতে হবে। এখানে ডিম্ব আকৃতির প্রতীক, এটা হচ্ছে শুরু করার জন্য। এখানে এই যে সামান্তরিক প্রতীক, এই সামান্তরিক প্রতীকটা হচ্ছে তোমার ইনপুট নেওয়ার জন্য। এখানে হচ্ছে আয়তক্ষেত্র প্রতীক, আয়তক্ষেত্র প্রতীকটা হচ্ছে তোমার কিসের জন্য, মূল কাজ করার জন্য, প্রসেসিং করার জন্য, প্রক্রিয়া করার জন্য। আর হচ্ছে এটা হচ্ছে আবার হচ্ছে যখন ফলাফল পেয়ে যাব, ফলাফলটা প্রদর্শন করার জন্য হচ্ছে সামান্তরিক প্রতীকের মধ্যে হবে। এবং সর্বশেষ আমাদের এই ডিম্ব আকৃতির এই প্রতীকের মাধ্যমে কি করতে হবে, শেষ করতে হবে। এই হচ্ছে আমাদের ফ্লোচার্ট। আর অ্যালগরিদমটা কেমন হবে, অ্যালগরিদম হচ্ছে আমরা এখানে যে
এই যেগুলো লিখেছি এগুলো জাস্ট স্টেপ বাই স্টেপ এগুলাই লিখে দিব, তাহলেই হয়ে যাবে। সূত্রের সাহায্যে যেগুলা সেগুলা স্টেপ শুধু লিখে দিব। স্টেপ 1 স্টার্ট, ঠিক আছে, স্টার্ট। তারপরে কি স্টেপ 2 এখানে যা আছে তাই লিখে দিব, ইনপুট এল আর হচ্ছে কি ডাব্লিউ। এরপরে হচ্ছে স্টেপ 3 আমরা কি করব, স্টেপ 3 আমরা এটাই লিখে দিব যে এরিয়া সমান লেন্থ গুণন ওয়েট। স্টেপ 3 এরপর হচ্ছে কি স্টেপ 4, স্টেপ 4 হচ্ছে প্রিন্ট করে দিব, এটা লিখে দিব প্রিন্ট এরিয়া। এবার হচ্ছে স্টেপ 5 হচ্ছে ইন্ট। অর্থাৎ এখানে এই ঘরের মধ্যে যেগুলো আছে আমরা সেগুলাই কিন্তু শুধু স্টেপ বাই স্টেপ 5টা স্টেপে লিখে দিলাম, খুবই ইজি। যদি ফ্লো চার্ট করতে পারি তাহলে ফ্লো চার্ট দেখে দেখে আমরা শুধু এগুলা ধারাবাহিকভাবে কি করে দিব, লিখে দিব, শেষ। ফ্লো চার্ট এবং অ্যালগরিদম শেষ। এখন যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের সি প্রোগ্রামিং। এই সি প্রোগ্রামিংটা দেখো আমরা খুবই মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করব। গত ক্লাসে যেটা দিয়েছিলাম মানে করেছিলাম ওটা জাস্ট আসলে কাঠামোটা বোঝানোর জন্য করানো হয়েছিল। আজকে মূলত আমরা সি প্রোগ্রামিংটা কীভাবে করি সেটা আরও ডিটেলস ভালোভাবে বোঝার চেষ্টা করব। আশা করি এই সি প্রোগ্রামিংয়ের এই প্রথম যে সি প্রোগ্রামিংটা করব আমরা, এই সি প্রোগ্রামটা তোমরা খুব মনোযোগ সহকারে খেয়াল করবে। দেখো আমরা একটু এখন সি প্রোগ্রামিং করব। C programming hash include standard input output header main function সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমার কাজটা শুরু। প্রত্যেকটা প্রোগ্রামে 3 লাইন লিখে তারপর কাজ শুরু করতে হবে। আমি গত ক্লাসে লিখে দিয়েছিলাম প্রথম কাজ দ্বিতীয় কাজ, আজকে আবার লিখে দিচ্ছি, ঠিক আছে। প্রথম কাজ খুব সুন্দরভাবে খেয়াল করবে, প্রথম কাজ প্রোগ্রামের প্রথম কাজ, এটা কোথাও এইভাবে প্রথম কাজ দ্বিতীয় কাজ এভাবে পাবা না, এটা জাস্ট আমার সিস্টেম, আমি এই সিস্টেমে এটা বুঝিয়ে থাকি। প্রথম কাজ হচ্ছে কি ডেটা টাইপ নির্ণয়। ডেটা টাইপ নির্ণয় এটা হচ্ছে প্রথম কাজ। তাহলে এই ডেটা টাইপ কয় ধরনের হইতে পারে আমরা গত ক্লাসে পড়ছিলাম। ডেটা টাইপ হইতে পারে কয় ধরনের, আমাদের অনেক ধরনের হইতে পারে, কিন্তু আমাদের যেহেতু এইচএসসি তে জাস্ট 3টা বিষয় আছে, ইন্টিজার, ফ্লোট আর হচ্ছে কি চার, 3টা। তাহলে এই জায়গাতে এই যে প্রথম কাজ আমরা যে প্রথম অংশ সি প্রোগ্রামিং গুলা করব, এই প্রথম কাজ প্রত্যেকটা ক্ষেত্রেই হচ্ছে কি ডেটা টাইপ নির্ণয়। তাহলে ওই ডেটা টাইপ এখানে কি হইতে পারবে, ইন্টিজার হইতে পারবে, ফ্লোট হইতে পারবে, চার হইতে পারবে। আচ্ছা আমরা এখানে কি ব্যবহার করব, আমরা এখানে ব্যবহার করব হচ্ছে আমাদের যে ভেরিয়েবলগুলা প্রোগ্রামের দ্বিতীয় কাজ। আগে আমরা দ্বিতীয় কাজটা একটু দেখি। প্রোগ্রামের দ্বিতীয় কাজ কি ভেরিয়েবল ঘোষণা। ভেরিয়েবল ঘোষণা। এখন ভেরিয়েবল কি, ভেরিয়েবল যেগুলোর মান ভেরি হয়। আমার ভাষায় আমি বলে থাকি যে একটা সমস্যা সমাধানের জন্য আমার যে যে জিনিসগুলো লাগবে, যে যে এলিমেন্টগুলো লাগবে সেগুলা এবং যা বের হবে সেগুলা হচ্ছে কি ভেরিয়েবল, যা যা লাগবে এবং যা বের হবে। এখন এই জায়গাতে এরিয়া বা ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমার কি কি লাগবে, আমার লাগবে হচ্ছে, আমরা এটা সূত্র অলরেডি আমরা আগেই জেনেছি। সূত্রটা হচ্ছে কি, সূত্রটা এই জায়গায় একটু লিখলাম, এরিয়া সমান লেন্থ গুণন ওয়েট, ঠিক আছে। তাহলে এল এবং ডাব্লিউ, আমাকে লেন্থ এবং ওয়েট, এই লেন্থ এবং এল এবং ডাব্লিউ যদি দেওয়া হয় তাহলে কিন্তু আমার এরিয়া বের হয়ে যাবে গুণ করলেই। তাহলে আমার লাগে কি, লাগে হচ্ছে এল এবং ডাব্লিউ, আর বের হবে কি এরিয়া। তাহলে এল ডাব্লিউ, এটা একটা এল একটা ভেরিয়েবল, ডাব্লিউ একটা ভেরিয়েবল, এরিয়া একটা ভেরিয়েবল, ঠিক আছে। এখন এই জায়গাতে এরিয়া ক্ষেত্রফল এল মান নাই,
ডাব্লিউ। মান আছে কি এগুলার? এগুলার মান তো নির্দিষ্ট না, নির্দিষ্ট করে দেওয়া নাই। আমি বলছি যেগুলা নির্দিষ্ট নাই সেগুলো আমাদের নিতে হবে, আর আমরা যেগুলার মান নিব এগুলো আমরা ইন্টিজার নিব। ঠিক আছে, ইন্টিজার নিব। তাহলে আমরা ডেটা টাইপ এখানে ইন্টিজার ব্যবহার করব। তাহলে ডেটা টাইপ কেন ইন্টিজার ব্যবহার করলাম? যেহেতু আমরা এখানে যে ভেরিয়েবলগুলো ব্যবহার করব, কি কি ভেরিয়েবল ব্যবহার করব? এল, ডাব্লিউ আর হচ্ছে কি এরিয়া, এই তিনটা আমরা ভেরিয়েবল ব্যবহার করলাম। এখানে ইন্টিজারটা হলো কার জন্য? এই যে এই ভেরিয়েবলগুলোর জন্য। এই ভেরিয়েবল এল, ডাব্লিউ, এরিয়া এর কোনোটার মান যদি ভগ্নাংশ হয় তাহলে এখানে ইন্টিজার না হয় সেটা হবে ফ্লোট। এগুলার মান যদি অক্ষর হয় তাহলে এখানে ইন্টিজার ফ্লোট না হয়ে হবে হচ্ছে 4। তাহলে আমাদের সাধারণত ইন্টিজার এবং ফ্লোট এই দুইটাই বেশি ব্যবহার হয়। তাহলে আমরা বলতে পারি যদি এখানে পূর্ণ সংখ্যা হয় এগুলার মান, তাহলে হচ্ছে এখানে ইন্টিজার। যেহেতু এইখানে এল, ডাব্লিউ, এরিয়া এগুলো পূর্ণ সংখ্যা, এগুলার মান আমরা নিব, এই জন্য এখানে আমরা এটা ইন্টিজার ব্যবহার করলাম। ঠিক আছে, তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে ডেটা টাইপ নির্ণয়। ডেটা টাইপ কি হইতে পারে? ইন্টিজার হইতে পারে, ফ্লোট হইতে পারে, 4 হইতে পারে। ডেটা টাইপটা কার উপর নির্ভর করে? ডেটা টাইপটা নির্ভর করে হচ্ছে এই ভেরিয়েবলের উপরে। তাহলে ভেরিয়েবলের উপর ডেটা টাইপ নির্ভর করবে। তাহলে ভেরিয়েবল এখানে কি কি আছে? ভেরিয়েবল হচ্ছে যে জিনিস লাগে হচ্ছে আমার এল আর ডাব্লিউ, আর যা বের হবে হচ্ছে এরিয়া। এগুলো হচ্ছে ভেরিয়েবল। এই ভেরিয়েবলগুলোর মান যেহেতু পূর্ণ সংখ্যা, এই জন্য ডেটা টাইপ ইন্টিজার। আশা করি প্রথম কাজ এবং দ্বিতীয় কাজটা তোমরা বুঝতে পেরেছ। এখন হচ্ছে আমাদের তৃতীয় কাজ। সুন্দর করে লিখে দিচ্ছি, তোমরা খাতায় ভালোভাবে লিখে নিবে। তৃতীয় কাজ, সি প্রোগ্রামিং এর তৃতীয় কাজ হচ্ছে প্রিন্টএফ এবং স্ক্যানএফ ফাংশনের ব্যবহার। প্রিন্টএফ এবং স্ক্যানএফ ফাংশনের ব্যবহার। তাহলে আমরা প্রিন্টএফ ব্যবহার করব। আচ্ছা, প্রিন্টএফ এবং স্ক্যানএফ ফাংশন কেন ব্যবহার হয়? প্রিন্টএফ এবং স্ক্যানএফ ফাংশনটা ব্যবহার হয় যখন আমাদের কোনো ভেরিয়েবলের মান অজানা থাকে, যেমন এল এবং ডাব্লিউ। এগুলোর মান কি আমি জানি? এগুলোর মান তো আমি জানি না। এই জন্য আমাদের কিবোর্ডের মাধ্যমে অবশ্যই এল এবং ডাব্লিউর মানটা নিতে হবে। নিলেই তো আমাদের কি হবে? এরিয়া বের হবে, তাছাড়া তো আমরা বের করতে পারবো না। এই জন্য আমরা প্রিন্টএফ এবং স্ক্যানএফ দ্বারা এই এল এবং ডাব্লিউর মান নিব। প্রিন্টএফ দ্বারা ঘোষণা করব যে মানটা দাও, ইন্টার দ্য ভ্যালু অফ L and W। এটা বললাম যে মান দাও। মূলত মান নিব হচ্ছে স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে। স্ক্যানএফ ফাংশন এখানে কি হয়? ফরম্যাট স্পেসিফায়ার। গত ক্লাসে বলেছিলাম যে ফরম্যাট স্পেসিফায়ার কার উপর নির্ভর করে? ফরম্যাট স্পেসিফায়ার নির্ভর করে হচ্ছে ডেটা টাইপের উপরে। ডেটা টাইপ যদি ইন্টিজার হয়, ফরম্যাট স্পেসিফায়ার হবে %d কয়টা হবে? একটা এল এর জন্য হবে, একটা ডাব্লিউর জন্য হবে। তাহলে %d দুইটা হবে। ঠিক আছে, অ্যাড্রেস অপারেটর দিয়ে বুঝাই দিতে হবে যে এই %dটা দিছি হচ্ছে এল এর জন্য, আর একটা %d দিছি হচ্ছে আমরা এই %dটা দিছি হচ্ছে ডাব্লিউর জন্য। ঠিক আছে, তাহলে প্রিন্টএফ এটা জাস্ট না দিলেও চলবে, এই লাইনটা আমরা ঘোষণা করি। জাস্ট ঘোষণা করা এটুকুই যে প্রিন্টএফ এন্টার দ্য ভ্যালু অফ এল অ্যান্ড ডাব্লিউ, মানে এল এবং ডাব্লিউ এর মান দাও। মান নিব মূলত স্ক্যানএফ ফাংশন দ্বারা। %d এই দুইটা কি? এই দুইটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। ফরম্যাট স্পেসিফায়ার কার উপর নির্ভর করে? ফরম্যাট স্পেসিফায়ার এইখানে এই ডেটা টাইপের উপর নির্ভর করে। ডেটা টাইপ যদি ইন্টিজার হয়, ফরম্যাট স্পেসিফায়ার হবে %d। ডেটা টাইপ যদি ফ্লোট হয়, এখানে হবে %f। এখানে যদি 4 হয়, এখানে হবে %c। পুরাটাই কার উপর নির্ভর করবে? ফরম্যাট স্পেসিফায়ার এই ডেটা টাইপের উপরে। আবার এখানে %d কয়টা হলো? দুইটা হলো। কে জন্য? একটা এল এর জন্য এবং অ্যাড্রেস অপারেটর। এটাকে এন্ডের যে চিহ্ন এটাকে বলা হয় এম্পারসন প্রোগ্রামের ভাষায়, এটা হচ্ছে অ্যাড্রেস অপারেটর। এই অ্যাড্রেস অপারেটর দ্বারা আমরা বোঝাচ্ছি কি যে এই %dটা এল এর জন্য এবং এই %dটা ডাব্লিউর জন্য দেওয়া হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের তৃতীয় কাজ শেষ। এখন হচ্ছে চতুর্থ কাজ হচ্ছে মূল কাজ। মূল কাজ কি আমরা জানি? এখানে হচ্ছে আমরা ক্ষেত্রফল বের করতেছি। তাহলে ক্ষেত্রফল যেহেতু বের করতেছি, তাহলে ক্ষেত্রফল নির্ণয়টাই হচ্ছে আমাদের মূল কাজ। তাহলে ক্ষেত্রফল নির্ণয় কিভাবে হবে? সূত্রের মাধ্যমে হবে। তার মানে সূত্রের প্রয়োগটাই হচ্ছে আমাদের মূল কাজ। তাহলে আমরা সূত্র প্রয়োগটা করে দেই, এরিয়া সমান এল গুণন ডাব্লিউ। খেয়াল করতে হবে আমাদের প্রোগ্রামের ভিতরে গুণ চিহ্নটা অবশ্যই স্টার দিয়ে বোঝাতে হবে। ঠিক আছে, স্টার দিয়ে বোঝাতে হবে। এখানে কিন্তু সরাসরি গুণ চিহ্ন দিলে প্রোগ্রাম এটা গ্রহণ করতে পারবে না।
শুধু আমাদের এই স্টার্ট দিয়ে গুণ বোঝাতে হবে, স্ল্যাশ দিয়ে ভাগ বোঝাতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের চতুর্থ কাজ কি? সূত্র প্রয়োগ হয়ে গেল। এরপরে হচ্ছে পঞ্চম কাজ। পঞ্চম কাজ হচ্ছে এখানে হচ্ছে ফলাফল প্রদর্শনটা হচ্ছে পঞ্চম কাজ অথবা শেষ কাজ। ঠিক আছে, কিভাবে ফলাফল ঘোষণা করতে হয়? কোন ফাংশনের মাধ্যমে? প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে। প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে আমাদের ফলাফলটা ঘোষণা করতে হবে। তাহলে প্রিন্টএফ এখানে হচ্ছে আমরা এরিয়া বের করতেছি। এরিয়া সমান %d। কেন %d দিচ্ছি? যেহেতু এল এবং ডাব্লিউ দুইটা %d অর্থাৎ ইন্টিজার, অতএব এটা পূর্ণ সংখ্যা, দুইটা পূর্ণ সংখ্যাকে গুণ করলে অবশ্যই পূর্ণ সংখ্যায় হয়। এই জন্য এরিয়া সমান %d দিলাম। %d দ্বারা বোঝালাম হচ্ছে এরিয়াটাও কি হবে? ইন্টিজার বের হবে। আর এখানে আমরা এরিয়া দিয়ে দিলাম। আর হচ্ছে যে কোনো কিছু প্রত্যেকটা প্রোগ্রামের আমরা রিটার্ন 0 দিয়ে আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রোগ্রামটা শেষ করব। ঠিক আছে, দেখো এইভাবে যদি আমরা প্রথম কাজ, দ্বিতীয় কাজ, তৃতীয় কাজ, চতুর্থ কাজ, পঞ্চম কাজ ধারাবাহিকভাবে এইভাবে একটা একটা করে সুন্দর করে করি, তাহলে কিন্তু আমাদের সহজ হয়ে যাবে। আবারও আমি এখানে বোঝাচ্ছি, আরেকবার খেয়াল করো। এখানে প্রথম যে হ্যাশটা দিয়েছিলাম কত ক্লাসে বলছি, এটা হচ্ছে প্রি প্রসেসর ডিরেক্টিভ, অর্থাৎ প্রোগ্রামে যে জিনিসটা আগেই প্রসেস করা থাকে সেটা বোঝানোর জন্য হ্যাশ ব্যবহার হয়। ইনক্লুড মানে হচ্ছে যুক্ত, স্ট্যান্ডার্ড এসটিডি হচ্ছে স্ট্যান্ডার্ড, আই হচ্ছে ইনপুট, ওতে হচ্ছে আউটপুট, আর এই হচ্ছে হেডার। তাহলে ইনক্লুড স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার একটি কি আছে? যুক্ত আছে। ইনক্লুড মানে যুক্ত, স্ট্যান্ডার্ড মানের ইনপুট আউটপুট হেডার, এটা একটি হেডার ভাই যুক্ত আছে। মেইন ফাংশন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি কাজ শুরু। প্রথম কাজ হচ্ছে ডেটা টাইপ নির্ণয়। ডেটা টাইপ এখানে ইন্টিজার হয়েছে। ইন্টিজারের জায়গায় অন্যটার মধ্যে কি হইতে পারে? ফ্লোট হইতে পারে অথবা 4 হইতে পারে। ইন্টিজার কি জন্য হয়? এখানে এই যে ভেরিয়েবলগুলো নিয়েছি, এই ভেরিয়েবলের মানগুলো যদি কি হয়? পূর্ণ সংখ্যা হয়, তাহলে এখানে ইন্টিজার হয়। এই ভেরিয়েবলগুলোর মানগুলো যদি কি হয়? দশমিক বা ভগ্নাংশ হয়, তাহলে এখানে ইন্টিজার না হয়ে ফ্লোট হয়। এই ভেরিয়েবলগুলোর মান যদি অক্ষর হয়, তখন এখানে 4 হয়, ডেটা টাইপ 4 হয়। এই ডেটা টাইপ নির্ভর করবে হচ্ছে ভেরিয়েবলের উপরে। আর ভেরিয়েবল কি? ভেরিয়েবল হচ্ছে একটা সমস্যার সমাধানের জন্য আমাদের যে যে জিনিসগুলো লাগবে এবং যা বের হবে সবগুলো ভেরিয়েবল লাগে। কি? এখানে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতেছি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে লেন্থ গুণন কি ওয়েট, অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ। এল এবং ডাব্লিউ দিয়ে দিলে আমরা কি করতে পারবো? এরিয়া বের করতে পারবো। তাহলে এল ডাব্লিউ এরিয়া লাগবে হচ্ছে এল, আর ডাব্লিউ বের হবে হচ্ছে এরিয়া। এই জন্য তিনটা হচ্ছে কি ভেরিয়েবল। এই এখানে যে ভেরিয়েবলের মানগুলো অজানা, সেই মানগুলো নেওয়ার জন্য হচ্ছে তৃতীয় নাম্বার কাজ হচ্ছে প্রিন্টএফ এবং স্ক্যানএফ ফাংশন ব্যবহার হয়। প্রিন্টএফ এবং স্ক্যানএফ ফাংশনটা ব্যবহার হয়। প্রিন্টএফ ইন্টার দ্য ভ্যালু অফ এল এবং ডাব্লিউ, এখানে জাস্ট ঘোষণা করলাম, মূলত মান নিতে হয় হচ্ছে স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে। প্রিন্টএফ এই ফাংশন এটা না দিলেও হবে এখানে, কিন্তু স্ক্যানএফ বাধ্যতামূলক দিতে হবে। স্ক্যানএফ দিয়ে আমরা %d দুইটা দিলাম। এটা দুইটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। এই ফরম্যাট স্পেসিফায়ার কি জন্য দিলাম? এখানে ডেটা টাইপ ইন্টিজার বিদায়। এখানে ডেটা টাইপ ইন্টিজার হলে ফরম্যাট স্পেসিফায়ার হবে %d। এখানে ডেটা টাইপ যদি ফ্লোট হয়, এখানে %d এর জায়গায় হবে %f। এবং এখানে %d দুইটা দিয়েছি। কি জন্য দুইটা দিয়েছি? একটা হচ্ছে এল এর জন্য দিয়েছি %d, আর একটা হচ্ছে ডাব্লিউ এর জন্য দিয়েছি। এখানে অ্যাড্রেস অপারেটর দ্বারা এটা বুঝিয়ে দিয়েছি যে এই %dটা এল এর জন্য, এই %dটা ডাব্লিউ এর জন্য। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের চতুর্থ কাজ হচ্ছে মূল কাজ। আমরা জানি এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের মূল কাজ হচ্ছে সূত্রের প্রয়োগ। এই জন্য আমরা সূত্রের প্রয়োগটা করলাম এই চতুর্থ কাজে। এবং পঞ্চম কাজ সূত্রের প্রয়োগ হওয়ার পর আমাদের ক্ষেত্রফল বের হয়ে গেছে। এরপর আমরা ক্ষেত্রফলটা কি করে দিলাম? প্রিন্ট করে দিলাম। ক্ষেত্রফল ফলাফল প্রদর্শন এগুলো হচ্ছে প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে করতে হয়। প্রিন্টএফ দিয়ে দিলাম, এরিয়া সমান %d দিলাম। যেহেতু এল এবং ডাব্লিউ দুইটাই হচ্ছে আমাদের ইন্টিজার, এই জন্য এরিয়াটাও বের হবে ইন্টিজার। এই জন্য আমরা বললাম এরিয়া সমান %d, এরিয়া রিটার্ন 0 দিয়ে প্রোগ্রামটা শেষ করলাম। ঠিক আছে, আশা করি তোমরা এই সি প্রোগ্রামিং কীভাবে করতে হয় বুঝতে পেরেছ। প্রত্যেকটা লাইন আমি বোঝানোর চেষ্টা করেছি। তারপরে যদি একবারে না হয় আরেকবার দেখো। ঠিক আছে,
আমি এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে চলতে থাকবে। আমি আগে গত ক্লাসেই বলেছি সি প্রোগ্রামিং এমন নয় যে একটা ক্লাস করলাম আর সি প্রোগ্রামিং পুরো আমার ক্লিয়ার হয়ে গেল, আসলে একটু একটু করে হবে। প্রথম হচ্ছে আমি বলছিলাম প্রথম ক্লাসটা হচ্ছে প্রায় 50% কভার হয়ে যাবে, যদি তোমার না হয় ধরলাম 20% হয়েছে, তারপরে আজকে হইলে আজকে ধরলাম 30%, এর পরবর্তী যে আমরা লেকচারটা দেবো ওখানে যাই তোমার 40% ক্লিয়ার হবে। এভাবে সি প্রোগ্রামিংয়ের আমি যখন সবগুলো ক্লাস শেষ করব, তুমি আশা করি তোমরা যদি সবগুলো ক্লাস মনোযোগ সহকারে করো তাহলে অবশ্যই তোমাদের এই সি প্রোগ্রামিং তোমাদের 100% প্রস্তুতি থাকবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আরেকটি ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।